দেখুন, এসআইআর নিয়ে লড়াইটা দিল্লিতে কি একটা দীর্ঘস্থায়ী চেহারা নিতে চলেছে? আজ মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন যে মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমারকে ইমপিচ করার প্রশ্নে অন্য বিরোধীদের সঙ্গে তিনি সম্পূর্ণ একমত। ইতিমধ্যেই তার দিক থেকে উদ্যোগ শুরু হয়ে গেছে, তার দলকে তিনি নির্দেশ দিয়েছেন, এমপিদের নির্দেশ দিয়েছেন। তৃণমূলের সংখ্যা নেই, কিন্তু দিল্লির বুকে এই ইস্যুতে বিরোধীদের একজোট করে এই যে মুভটা, এটা কি এ রাজ্যের রাজনীতিতে তৃণমূলকে কোনো ডিভিডেন্ড দিতে পারেন? বিশ্বনাথ চক্রবর্তী কি বলেন? তৃণমূলকে ডিভিডেন্ড দিয়েছে। গতকালই আমি বলেছিলাম 10-এর মধ্যে 8 পেয়েছে তৃণমূল কংগ্রেস। এবং আমি আগেই বলেছিলাম যে ইমোশন দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনে জেতেন, তার নিজের পারফরমেন্সের থেকে, অর্থাৎ সরকারের উন্নয়নমূলক কাজের থেকেও তিনি ইমোশন দিয়ে নির্বাচনে জয়ী হন, এবং সেই ইমোশনে এসআইআর ওনাকে সাহায্য করছে, সেটা নিয়ে আমার সামান্যতম দ্বিমত নেই। দ্বিতীয় যে বিষয়টা আপনাকে বলতে হবে, রাজনীতি তুঙ্গে নিয়ে যাবেন এরপরে যখন ফাইনাল ভোটার তালিকা শুরু হবে, এবং ওর উপর ভিত্তি করেই উনি নির্বাচনটা করিয়ে নেবেন। কিন্তু যে প্রশ্নটা আপনি সম্ভবত রাখতে চেয়েছিলেন, যে সত্যি জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট আদতেও সম্ভব, আমি দর্শকদের সহজভাবে বলতে চাই যে ইমপিচমেন্ট পার্লামেন্টে আনতে গেলে প্রথমে একটা অভিযোগপত্র তৈরি করতে হয়, 50 জন সদস্যর সমর্থন চাই মিনিমাম, এবং তারপরে 2/3 মেজরিটিতে প্রত্যেকটা হাউসে পাস করতে হবে। অর্থাৎ লোকসভায় প্রথমে 2/3 মেজরিটিতে পাস করতে হবে, তারপরে রাজ্যসভায় পাস করতে হবে, তারপরে প্রেসিডেন্টের সম্মতি চাই, এবং ফাইনালি নোটিফিকেশনের হলেই তবে তিনি অপসারিত হবেন। আমি মনে করি যে কোনো সুযোগ নেই জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বা কোনো ইলেকশন কমিশনারের বিরুদ্ধে মানে চার্জ ফ্রেম করার। কেন চার্জ ফ্রেম করার সুযোগ নেই? না উনি চুরি করেছেন, না উনি ডাকাতি করেছেন, না উনি আইনের বাইরে কাজ করেছেন। ফলে একটা মানে যেখানে সুপ্রিম কোর্ট বলেছে ওনার ওসেনিক পাওয়ার, যেখানে সংবিধানের 324 থেকে 26 নম্বর ধারাতে উনাকে পরিষ্কার অধিকার দেওয়া আছে মানে এই এসআইআর করার, যেখানে ভারতবর্ষের জনপ্রতিনিধিত্ব আইন 1950-51-তে তার পূর্ণ এখতিয়ার দেওয়া আছে, সেখানে আপনি কিসের বিরুদ্ধে আপনি চার্জ ফ্রেম করবেন? আগে তো চার্জটা ফ্রেম করতে হবে, তারপরে 2/3 মেজরিটি, তারপরে অনেক গল্প। চার্জ আপনি আনতে পারবেন না। হ্যাঁ, আপনি মমতা বন্দ্যোপাধ্যায় আপনি জানেন যে রাজনীতিটা কোথায় লুকিয়ে আছে। আপনি ইতিমধ্যেই সারা ভারতবর্ষে হইচই মাচিয়ে দিয়েছেন, বিরোধীদের একেবারে সমস্ত বিরোধিতার জায়গাটাকে আপনি শুষে নিয়েছেন, এবং এটার উপর ভিত্তি করে পশ্চিমবাংলা নির্বাচনে জয়ী হতে চাইছেন। খুব ভালো করে জানেন যে ইলেকশন কমিশনের বিরুদ্ধে ইমপিচমেন্ট তো দূরের কথা, ইমপিচমেন্টের যে প্রাথমিক পর্ব সেটা হলো চার্জ গঠন করা, সে কোনো সামান্যতম সুযোগ নেই, কোনো চার্জ আপনি তার বিরুদ্ধে আনতে পারবেন। কেন? জ্ঞানেশ কুমারের প্রত্যেকটা নীতি বা ভাবনা চিন্তা বা আদেশগুলো হলো পলিসি ডিসিশন। পলিসি ডিসিশনের সেফগার্ড ইনারা পান যতক্ষণ পর্যন্ত কনস্টিটিউশনাল পোস্টে থাকেন। একজন গভর্নরের বিরুদ্ধে যেমন আনা যায় না, উনি যদি কোনো বড় ধরনের মানে হিউম্যান রাইটস ভায়োলেট করতেন, আইনের বড় ভায়োলেট করতেন, চুরি করতেন, ডাকাতি করতেন, তাহলে নিশ্চয়ই সুযোগ ছিল। ফলে পলিসি ম্যাটার, এগুলো পলিসি ম্যাটারকে চ্যালেঞ্জ করা যায় না বা তাকে ফ্রেম করা যায় না। আমি যেটা সুমনদা খুব বলতে চাই সেটা হলো যে দেখুন, মানে ইডি 15ই জানুয়ারিতে পরিষ্কার করে বললেন যে আমাদের হুজুর এখনই মানে শুনানির ব্যবস্থা করুন। আর মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বা আইপ্যাকের বিরুদ্ধে যেভাবে তেড়ে পুড়ে লাগলো, আমরা ভাবলাম যে সেদিনই যে কোনো মূল্যে শুনানিটা শেষ করতে চাইছে ইডি। একদম সেই ইডি কি ঘটলো 2 সপ্তাহ পরে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের হলফনামা দেখলেন আর বললেন যে আমাদের সময় দেন। অর্থাৎ যারা এত তৎপরতার সাথে শুনানি চাইছিলেন, সেই ইডি মমতা বন্দ্যোপাধ্যায়ের হলফনামা জমা পড়ার সঙ্গে সঙ্গে সুরসুর করে তারা সময় চাইলেন। কেন চাইলেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি মনে করি 3-4টে সম্ভাবনা আছে। একটা সম্ভাবনা অবশ্যই যে দেখুন, ইডি তো নিজের থেকে সিদ্ধান্ত নেয় না, ইডি অবশ্যই পলিটিক্যাল, তাদের যে পলিটিক্যাল মাস্টার আছে, অর্থাৎ কেন্দ্রের যে সরকার আছে তাদের ভাবনা চিন্তার অনুসারে চলে। ফলে এই জায়গার থেকে আমি এটাকে প্রথমত দেখি। দ্বিতীয় যে বিষয়টা, যে পলিটিক্যাল মাস্টাররাও যারা পশ্চিমবাংলা জয় করবে, তারাই বা ইডিকে তৎপরতার সাথে যারা চাইছিল মানে শুনানি হোক, তাদেরকে আটকে দিল কেন? তাহলে নরেন্দ্র মোদী, অমিত শাহ সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো বিশেষ সম্পর্ক বা সমঝোতা হলো? তাহলে তো পশ্চিমবাংলায় যারা এই যে মানে শঙ্কু বা শুভেন্দুরা যারা পরিবর্তন চায়, মানুষ তো প্রতিনিয়ত দেখতে পাচ্ছে যে পরিবর্তনের সবচেয়ে বড় বাধা হলো কেন্দ্রের এজেন্সিগুলো,
যে এজেন্সিগুলো সামান্যতম তৃণমূলের নেতাদেরকে ছুঁতে চাইছে না, আদালত চাইলেও তদন্তগুলো মাথা পর্যন্ত যাচ্ছে না, তাহলে কি এমন আরেকটা সম্ভাবনা আছে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে মানে বিজেপির কেন্দ্রের নেতৃত্বের বিরুদ্ধে তাহলে দুর্নীতির কি একের পর এক ফাইল আছে? মমতা বন্দ্যোপাধ্যায় কি এমন কোনো গোপনীয় তথ্য নরেন্দ্র মোদী অমিত শাহ সম্পর্কে জানেন যে নরেন্দ্র মোদী অমিত শাহ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে মানে মানে নত হয়ে থাকতে হয়? ইডি সিবিআই তদন্ত যেভাবে আমরা দিল্লির মানে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দেখেছি, আমরা ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দেখেছি, সেই রকম তদন্ত কেন হয় না? তাহলে কেন, কি কারণে? আমি এটা জানতে চাই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কোম্পানির মালিক, যে কোম্পানির মানে একজন ডাইরেক্টরকে অ্যারেস্ট করে প্রায় 1.5 বছর ধরে আটকে রেখেছিল ইডি, সেই তার মালিক কি করে ছাড়া থাকে? এটা কোন জাদু বলে হয়? তাহলে মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে এমন কোনো তথ্য আছে নরেন্দ্র মোদী অমিত শাহের বিরুদ্ধে বা কেন্দ্রের একাধিক নেতার বিরুদ্ধে যে অমিত শাহ নরেন্দ্র মোদীরা কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রধানত হয়ে থাকতে হয়। কিন্তু সৌমনদা, দিনের শেষে আমি শুধু মানুষকে এই কথাটা বলতে চাই যে দুটো রাজনৈতিক দল তৃণমূল এবং বিজেপি, তারা যেভাবে বাঙালিকে দুর্নীতিগ্রস্ত জায়গাতে নিয়ে গেল, যেভাবে প্রতিনিয়ত শিক্ষক দুর্নীতি থেকে শুরু করে সারদা নারদা দুর্নীতিতে পশ্চিমবাংলায় দুর্নীতিকে ভরিয়ে দিল, যারা এই পশ্চিমবাংলার একটা মধ্যবিত্ত যে শিক্ষিত বাঙালি সমাজের উপর ভিত্তি করে যে পশ্চিমবাংলা চলতো, তারা একদিকে নিজেরা মানে কারা কেউ প্রত্যক্ষভাবে দুর্নীতি করলো, সেখানে 100 দিনের কাজ থেকে শুরু করে শিক্ষক দুর্নীতি থেকে শুরু করে একের পর এক, আর আরেক দল দুর্নীতিকে দিনের পর দিন প্রশ্রয় দিল, তাদের এজেন্সিগুলো চুপ করে থাকলো। দুটো রাজনৈতিক দল পশ্চিমবাংলাকে কার্যত লুট করলো। এরা পশ্চিমবাংলায় যে দুর্নীতি সেটা যে স্তরে নিয়ে গেল, তাদের বিচার কে করবে? এবং একই সাথে আপনাকে বলতে চাই, সেদিন যে সুপ্রিম কোর্টের বিচারপতি শুনেছিলেন, মানে যারা বিচার করছিলেন এই মামলাটায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ইডি হামলার মামলায় যারা বিচার করছিলেন, তারা তো শুনছিলেন যে ইডি রীতিমতন চাপ দিচ্ছিল যে এখনই শুনানি হবে। বিচারপতি, আপনারা কেন সেদিন যে যখন শুনেছিলেন, কেন আজকে ইডিকে প্রশ্ন তো করেননি যে সেদিন আপনারা তো এজলাসে মানে বেলা হয়ে যাওয়া সত্ত্বেও আপনারা চাইছিলেন বিচার হয়ে যাক, মানে যাতে শুনানি হোক? বিচারপতি, আপনারা কেন কথা বলছেন না? কেন দিল্লির বিচারপতিদের ঠিক সময়ে বিচার করেন না? কেন আপনারা ডিএ মামলা ফেলে রাখেন? কেন একের পর এক পশ্চিমবাংলার মামলাগুলো সুপ্রিম কোর্টে পড়ে থাকে? কেন বিচার পায় না পশ্চিমবাংলায়? একদম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।